এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আমরা কুইক অ্যাক্সেস টুলবারকে ব্যবহার করতে পারি এবং এটার বিভিন্ন অপশনকে আমাদের প্রয়োজনে সেট করে নিতে পারি। আগে যে ফাইলটাই কাজ করছিলাম সে ফাইলটা হলেও চলবে অথবা অন্য যে কোনো ফাইলেও আমরা কাজ করতে পারবো, বাট এক্সেলটা ওপেন থাকতে হবে। কুইক অ্যাক্সেস টুলবার মূলত কি? আমাদের এক্সেলের একদম টপে যে টাইটেল বারটা থাকে, এই টাইটেল বারের একদম বাম পাশে আমরা অটো সেভ থেকে শুরু করে সেভ বাটন, আনডু, রিডু বাটন সহ আরও কিছু বাটন দেখে থাকি। এগুলোই হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে কিছু কমান্ড আমাদের বিভিন্ন রিবনে বিভিন্ন ট্যাবের মধ্যে থাকে। সেই ট্যাব থেকে একটা অপশন, সেখান থেকে আরেকটা অপশন, সেখান থেকে গিয়ে খুঁজে বের করার প্রয়োজন হয়। কিন্তু কুইক অ্যাক্সেস টুলবারে আমরা যদি কোনো একটা বাটনকে নিয়ে আসি, সেটা খুব সহজেই সেখান থেকে আমরা ব্যবহার করতে পারি। আবার যখন প্রয়োজন পড়ে না, তখন খুব সহজেই সেখান থেকে আমরা রিমুভ করে দিতে পারি। যেমন আমি এখন ইনসার্টে আছি। ইনসার্ট থেকে ধরা যাক আমি এখানে কমেন্ট ব্যবহার করতে চাচ্ছি। সো কমেন্টের জন্য আমাকে প্রত্যেকবার যেটা করতে হবে, হোম থেকে ইনসার্ট ট্যাবে আসতে হবে। তারপর এখানে এসে আমাদের কমেন্টে ক্লিক করতে হবে। কিন্তু এই টুলটাকে যদি আমি ইনস্ট্যান্টলি ব্যবহার করতে চাই, দেখা যায় আমাকে প্রায়ই কমেন্ট করতে হয়। তাহলে এই কমেন্টের ওপরে আমি যদি এখানে রাইট ক্লিক করি, আমরা একটা অপশন এখানে দেখব যে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার। এখানে আমরা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করা মাত্র আমরা ওপরে যে আমাদের কুইক অ্যাক্সেস টুলবার পোর্শন আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি ইনসার্ট কমেন্ট, এটা এখানে চলে আসছে। আবার আমাদের কাছে মনে হচ্ছে এখানে যে উপরে যে অপশন আমরা দেখছি টাচ মাউস মোড, এটাকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি। রাইট ক্লিক করে এখান থেকে যদি রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবার দেই, চলে যাবে। এখানে আমরা আরেকটা দেখছি অটো ফরম্যাট, রাইট ক্লিক করে রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবার দিলাম, চলে গেল। এখন কুইক অ্যাক্সেস টুলবারে কিভাবে নিয়ে আসা যায় বা কিভাবে এটাকে রিমুভ করা যায় সেটা আমরা দেখলাম। কুইক অ্যাক্সেস টুলবারের পাশে একটা বাটন আছে। সেই বাটনে ক্লিক করলে এখানে অনেকগুলো আমরা কমান্ড দেখতে পাই। নিউ, ওপেন, ইমেইল, কুইক প্রিন্ট, স্পেলিং, শর্ট অ্যাসেন্ডিং, শর্ট ডিসেন্ডিং, এগুলো যে কোনো কমান্ড চাইলে আমরা এখানে সেট করে দিতে পারি। আবার এখানে মোর কমান্ডস বলে একটা অপশন আছে, সেখানে যদি দেই, এখানে পপুলার কমান্ডগুলো এখানে আছে। সেই পপুলার কমান্ডগুলোর ভেতর থেকে যেটা আমার খুব প্রয়োজন সেটা আমরা এখানে সেট করে দিতে পারি। অথবা এই পপুলার কমান্ড চুজ দ্য কমান্ড ফ্রম, এখানে এসে আমরা অল কমান্ড দেই, তাহলে এক্সেলে যত রকমের কমান্ড হতে পারে সব কমান্ডের ভেতর থেকে যে কোনো একটা বিশেষ কমান্ড আমি এখান থেকে আলফাবেটিক্যালি সার্চ করে সেটাকে এখানে ক্লিক করলাম এবং ক্লিক করার পরে আমরা যখন অ্যাড দিয়ে পাশে নিয়ে আসছি এবং আমরা যখন ওকে করছি, সেই অপশনটাও এখানে যোগ হয়ে যাচ্ছে। আর এমনটা হতে পারে যে কুইক অ্যাক্সেস টুলবারে আপনার কমান্ড আস্তে আস্তে এটা খুব বড় হয়ে যাচ্ছে এবং আপনার হয়তো ডেটা অনেক বেশি, মানে এই টাইটেল এরিয়াটা অনেক বেশি স্কুইজড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এখানে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করে এইখানে দেখবেন নিচের দিকে লেখা আছে শো বিলো দ্য রিবন। শো বিলো দ্য রিবনে যদি আপনি ক্লিক করেন, তাহলে ওপরের এই পোর্শন থেকে কুইক অ্যাক্সেস টুলবার মুভ করে নিচে চলে আসে এবং আপনার পক্ষে আরও অনেক বেশি কমান্ড এখানে রেখে দেওয়াটা সহজ হয়। আবার উপরে নিয়ে যেতে চাইলে ওই কুইক অ্যাক্সেস টুলবারের আপনার ডান পাশের যে অ্যারো আছে সেখানে ক্লিক করে শো অ্যাবভ দ্য রিবন দিলে আবার ঠিক আগের জায়গায় যায়। এভাবে আমরা কুইক অ্যাক্সেস টুলবারটাকে আমাদের প্রয়োজনে সেট করতে পারি এবং আমাদের কাজে লাগাতে পারি। আশা করছি বিষয়টি আমাদের পরীক্ষার ক্ষেত্রে কাজে আসবে। ধন্যবাদ। এবারের টিউটোরিয়ালে আমরা দেখব যে মাইক্রোসফট এক্সেলের যে বিভিন্ন ভিউগুলো আছে, সেই ভিউগুলোকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি, আর পাশাপাশি যে জুম টুলের ব্যবহার সেটা আমরা দেখব। এজন্য আমরা
লাস্ট যে ফাইলটা ব্যবহার করছিলাম সেই ফাইলটাকেই ব্যবহার করছি। আমাদেরকে ভিউগুলোকে ব্যবহার করার জন্য আসতে হবে হোম ট্যাব থেকে শুরু করে একেবারে ভিউ ট্যাবে রিবনের, অথবা আমরা ভিউকে খুব দ্রুত অ্যাক্সেস করতে পারি আমাদের এই স্ট্যাটাস বার, অর্থাৎ আমাদের ওয়ার্কশিটের নিচে যে বারটা আছে সেই বারের সেখানে আমরা নরমাল, পেজ লেআউট এবং পেজ ব্রেক প্রিভিউ এখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারি। সেম জিনিস কিন্তু দেখেন ওপরে নরমাল, পেজ ব্রেক, প্রিন্ট, পেজ লেআউট এবং এখানে একটা অ্যাডিশন আছে কাস্টম ভিউ। এখন এই ভিউগুলোর মধ্যে পার্থক্য কি আমরা যদি দেখার চেষ্টা করি, যখন নরমাল আছে আমরা শুধু কলাম এবং রো এর আকারে জিনিসগুলোকে দেখতে পারি এবং যেখানে যেখানে ডেটা আছে আমাদের সেই ডেটাগুলো দেখা যায়। যখন আমরা পেজ ব্রেক প্রিভিউতে যাই তখন কি হয়, কোথায় কোথায় আসলে পেজের ব্রেক হয়েছে সেই হিসেবে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারি হচ্ছে পেজ 1, ফেব্রুয়ারি হচ্ছে পেজ 2। হঠাৎ করে যদি আমি এই পেজটাতে এই সেলে যদি কিছু লিখি, এখানে আমি হ্যালো টাইপ করলাম, এটা কিন্তু আমার এখন পর্যন্ত হচ্ছে পেজ 1 এর ভেতরে। আমি যদি আরও দূরে লিখি, এটা পেজ 1 এর ভেতরে যাচ্ছে। এর পেছনে কারণ হলো আমাদের এই জায়গাটাতে আমরা লাস্ট এই যে ফিট কলামস দিয়েছিলাম, এটাকে নো স্কেলিং যদি করে দিই, এবার চলেন, এখন দেখা যাচ্ছে যে পেজ 2 চলে আসছে, নিচে আসছে পেজ 3 এবং পেজ 4। অর্থাৎ আমার এটাকে ডিভাইড করে কোথায় পেজ 1, কোথায় পেজ 2, কোথায় পেজ 3, কোথায় পেজ 4 এটা আমরা দেখতে পারি। এখান থেকে যদি আমরা পেজ লেআউটে আসি তাহলে যেটা হবে, এটা ঠিক প্রিন্ট আকারেই দেখাবে। প্রিন্টের সময় পেজটা কেমন থাকবে, কোন পোরশন কোনটাতে পড়ছে সেটা আমরা দেখতে পাবো এবং সেই অনুযায়ী শুধু পেজের আকারে দেখতে পাবো। যেগুলো প্রিন্ট হবে সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াইট পেজ আকারে, আর যেগুলো প্রিন্ট হবে না সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা গ্রেড, একটু ঝাপসা একটা কালারের একটা পেজ আকারে দেখছি। আরেকটা জিনিস আমাদের খুব কাজে আসে যেটা হচ্ছে কাস্টম ভিউ। কাস্টম ভিউটা যদিও পরীক্ষার ক্ষেত্রে তেমন আসে না, তবে আমরা খুব শর্ট একটা ডেমো দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কাস্টম ভিউতে আমরা যখন ক্লিক করি, এখান থেকে যখন একটা ক্রিয়েট করতে চাই, এটা মূলত দুটো জিনিসকে রেকর্ড করে। একটা হচ্ছে প্রিন্টের সেটিংস, কি পেজ সেটিং আছে সেইটা, এবং হিডেন রোজ, কলামস অ্যান্ড ফিল্টার সেটিংস এগুলোকে এখান থেকে অ্যাডজাস্ট করে। যেটা আপনি সেভ করছেন, যে অবস্থায় রাখছেন, যেটাকে আপনি ভিউ হিসাবে অ্যাড করবেন সেটা এখানে ভিউ হিসেবে থেকে যাবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে ভোর 5টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত এখানে একটা ডেটা এখানে দেয়া আছে। তো আমরা ধরো যে সকাল 5টা থেকে শুরু করে আমরা এই 12টা পর্যন্ত, 11টা পর্যন্ত একটা টাইম ধরে নেই। এখানে 12টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত এইখানে যে ডেটাটা আছে এটার উপরে সিলেক্ট করলাম কলাম ওয়ারি, রাইট বাটনে ক্লিক করে আমি এখান থেকে হাইডে ক্লিক করছি। এখন শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, এখানে শুধু এই সকালের ডেটাটা আছে। এইবার কাস্টম ভিউতে এসে অ্যাড দিয়ে আমি এখানে যদি টাইপ করি মর্নিং টাইপ করলাম, এবার আমি যদি ওকেতে প্রেস করি তাহলে এটা মর্নিং ভিউ হিসেবে থেকে যাচ্ছে। আবার কি করব, আই থেকে পি এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা আনহাইড করব এবং 5টা থেকে 11টা এই টাইমটাকে রাইট ক্লিক করে আবার আমরা এখানে হাইড করলাম। এখানে আরেকটা সেট আসলো। এবার কি করতে হবে, এবার আমাদের কাস্টম ভিউতে এসে এখান থেকে অ্যাড করব, এটাকে দিব আফটারনুন হিসেবে, আমরা ওকেতে প্রেস করছি। এইবার এই দুটোকে আমরা আবার আগের অবস্থায় নিয়ে আসি, ডেটাটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা আনহাইড করছি। এখন যদি আমরা কাস্টম ভিউতে আসি, আমরা যদি মর্নিংটাকে সিলেক্ট করে শো করি তাহলে মর্নিংটা দেখাবে। আবার কাস্টম ভিউ এসে আমি যদি আফটারনুনকে সিলেক্ট করে শো করি তাহলে আফটারনুনের শিডিউলটা দেখাবে। একইভাবে কিন্তু ফিল্টারও কাজ হবে। যদি আমরা বিভিন্নভাবে ফিল্টারিং করে থাকি
তাহলে এইটা হচ্ছে আমাদের কাস্টম ভিউয়ের কাজ। আর এই ভিউগুলোকে যেমনভাবে আমরা এখানে অ্যাড করেছি ঠিক একইভাবে আমরা এখান থেকে ডিলিটও করে দিতে পারবো এবং ডিলিটটা খুব ইজি হবে। এখান থেকে এসে জাস্ট ভিউটাকে সিলেক্ট করব, এখান থেকে আমি ডিলিটে প্রেস করব, যেগুলো আমার প্রয়োজন নেই আমি ডিলিট করে দিতে পারবো। আরেকটা বিষয় হলো যে আপনি ওয়ার্কশিটটাকে কত বড় করে দেখছেন। এখন খুব সহজ হচ্ছে এখানে যে জুম স্লাইডার আছে, জুম স্লাইডার দিয়ে আপনি এটাকে ম্যাগনিফাই করে জুম আউট করতে পারেন, খুব ছোট হয়ে যাবে। আবার এটাকে ডান দিকে যখন স্লাইডারটাকে নিচ্ছেন তখন এটা জুম ইন হতে হতে বড় হবে। এটাকে কনফিউজড হওয়ার কিছু নাই যে এটার জন্য বোধহয় প্রিন্টের সাইজটা বড় হবে, তা না। প্রিন্টের সাইজটা কিন্তু নির্ভর করে আপনার প্রিন্টের যে সেটিংস, পেজের যে সেটিংস সেগুলোর উপরে। আর এটা হচ্ছে আপনার দেখার, আপনি দেখার ক্ষেত্রে বিষয়টাকে কিভাবে দেখছেন। জুমের ক্ষেত্রে আরও কিছু কাজ আমরা এখানে যে টুলবারগুলো আছে সেখান থেকে আমরা করতে পারি। যেমন আমরা এখানে জুম বাটনে যদি ক্লিক করি, জুমের ম্যাগনিফিকেশন অনুযায়ী যে 200% জুম হলে কেমন হয়, এখান থেকে 75% জুম দিলে কেমন হয়, আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। এবং যে অবস্থাতেই থাকেন না কেন, আপনার হয়তো ইমিডিয়েট এখনই প্রয়োজন 100%-এ ব্যাক করা, 100%-এ ক্লিক করলে আবার সেই আগের অবস্থায় আসবেন। আবার যদি এমন হয় যে আপনার শুধু এই নির্দিষ্ট পরিমাণ ডেটাটা আপনার দেখা প্রয়োজন, এর বেশি আপনার দেখার প্রয়োজন নেই, আপনি কি করবেন, নির্দিষ্ট অংশ সিলেক্ট করে এখানে দিয়ে দেবেন জুম টু সিলেকশন, তাহলে ঠিক সেটুকু দেখার মতো অবস্থা এখানে করে দেবে। তো এটাই মোটামুটি জুম সেটিংস এবং আমাদের ওয়ার্কবুকের যে ভিউগুলো আছে সেটাই। এটাকে আমরা আমাদের কাজে লাগাতে পারবো এবং পরীক্ষার সময় আশা করছি এটা আমাদের বেশ কাজে আসবে। ধন্যবাদ। এবারের টিউটোরিয়ালে আমরা দেখব যে আমাদের যখন লং ওয়ার্কশিটগুলো নিয়ে কাজ করতে হয়, যেখানে অসংখ্য ডাটা থাকে, সেই ডেটাগুলোকে ঠিকভাবে নেভিগেট করার জন্য যেন আমাদের রো বা কোনো একটা কলামকে ফিক্স রেখে বাকি ডেটাগুলো আমরা দেখতে পারি, সেটা আমরা কিভাবে করতে পারি। আমাদের এই অবজেক্টিভটা হচ্ছে ফ্রিজ ওয়ার্কশিট রোজ অ্যান্ড কলামস। তো এই জন্য আমরা আমাদের রিসোর্স ফোল্ডারে অবজেক্টিভ 1-এর 4 নম্বর ফোল্ডার থেকে এক্সেল 414 যেটা আছে সেটা আমরা ওপেন করছি। এখানে কন্টেন্টটাকে আমরা এনাবল করে নিচ্ছি। আমরা এই জায়গাটায় যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিছু ইনভেন্টরি লিস্টিং আছে এবং এই ইনভেন্টরি লিস্টিংটা আমাদের হরাইজন্টালি তেমন বড় নয়, তবে ভার্টিক্যালি এটা অনেকগুলো ডেটা এখানে আছে। সো এই ডেটাগুলোকে নেভিগেট করতে গেলে যখন আমরা বটমের দিকে চলে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে ওপরে আসলে কোনটা কি এটার কোনো কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। তো এটা যেন যখন আমরা ওয়ার্কশিটে কাজ করছি পুরোটা বোঝা যায়, এই জন্য আমাদের এখন ফ্রিজিংয়ের যে অপশনটা আছে সেই অপশনটা এখানে ব্যবহার করতে হবে। কিভাবে আমরা করতে পারি? প্রথমে আমাদেরকে আসতে হচ্ছে ভিউ ট্যাবে। ভিউ ট্যাবে আসবার পরে যদি এরকম কিছু আসে সেখানে নট নাও আমরা দিতে পারি। ভিউ ট্যাবে আসবার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে উইন্ডোর ভেতরে ফ্রিজ পেন বলে একটা অপশন আছে। ফ্রিজ পেনের অপশনের পাশে আমরা আরও দুটো দেখতে পাচ্ছি, এখানে স্প্লিট আছে, ফ্রিজ টপ রো আছে, ফ্রিজ ফার্স্ট কলাম আছে। তো আমরা যে কাজটা করতে পারি, যদি আমরা ফ্রিজ টপ রোটা দিই তাহলে যেটা হবে টপ রো এই ইনভেন্টরি লিস্টিংটা ফ্রিজ হয়ে থাকবে। আবার এখান থেকে যদি আমরা ফ্রিজ ফার্স্ট কলাম দিয়ে দিই তাহলে কি হবে, আমাদের প্রথম কলামটা এখানে ফ্রিজ হয়ে থাকবে। অর্থাৎ প্রথম কলামটা ফিক্স হয়ে আছে আর বাকি কলামগুলো মুভ করছে, এই পার্টটা এখানে ফ্রিজ হয়ে আছে। কিন্তু আমাদের এখানে যে কেসটা এটা কোনোটার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল নয়। তো আমরা যে কাজটা এখন করতে পারি,
এখান থেকে আমরা আনফ্রিজ পেন দিয়ে দিচ্ছি, মানে এটা ঠিক আগে যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থাতেই থাকবে। এখন আমরা বলছিলাম যে ফ্রিজ পেনের পাশে স্প্লিট বলে একটা অপশন আছে। স্প্লিট অপশনে আমরা যদি ক্লিক করি তাহলে যেটা হয়, একটা ইন্টারসেকশন তৈরি হয় হরাইজন্টালি এবং ভার্টিক্যালি। সেই ইন্টারসেকশন থেকে আমরা ঠিক যে পরিমাণ রাখতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে ভার্টিক্যালি যে ইন্টারসেকশনটা আছে সেইটাকে আমরা যদি এই ইনভেন্টরি আইডি তারপর নেম এই জায়গায় নিয়ে এসে রেখে দিই, এবং হরাইজন্টালি যে আমাদের স্প্লিটটা আছে সেইটাকে যদি আমরা ঠিক ইনভেন্টরি আইডি তার নিচে যে ফ্রম প্রোডাক্ট টেবল অর্থাৎ ৩ নাম্বার রোয়ের নিচে আমরা রেখে দিতে পারি। এই অবস্থাটায় থাকলে যখন আমরা ডানে বা বামে বা উপর বা নিচে মুভ করব, এটা আমাদের জন্য ভালো। কিন্তু সমস্যা হলো কি, এখন যদি আমরা এটাকে মুভ মানে কোনোভাবে এটাকে কিন্তু অ্যাডজাস্ট করতে পারি। আমরা তো এই শীটটাকে ব্যবহার করছি, তৈরি করছি অন্যের সুবিধার জন্য। তো কাজেই তারা যেন ভুল না করে ফেলে, সেই জন্য আমরা এখন যে কাজটা করব, ফ্রিজ পেন থেকে আমরা ফ্রিজ পেনে ক্লিক করে দেব। যখন ফ্রিজ পেন থেকে এটাকে ফ্রিজ করে দিচ্ছি, এখন আর এটা কেউ মডিফাই করতে পারবে না এবং খুব ইজিলি ডানে, বামে বা উপর নিচ এদিকে যেতে পারবে। আরেকটি ছোট অপশন আমরা দেখব, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা সেলের সাথে আমরা এখানে একটা করে গ্রিড লাইন দেখতে পাচ্ছি। গ্রিড লাইনটা আছে বলেই প্রত্যেকটা সেল আমরা বুঝতে পারছি। আমরা যদি গ্রিড লাইনটাকে তুলে দেই তাহলে কি দাঁড়াবে? আমাদের এই পাশে দেখছি যে কোনো প্রকারের এক্সট্রা গ্রিড লাইনগুলো এখানে আর দেখা যাচ্ছে না। আবার গ্রিড লাইন যদি আমরা চেক করে দিই তাহলে গ্রিড লাইনগুলো আছে। ওপরে যে ফর্মুলা বারটা আছে সেই ফর্মুলা বারটাকে যদি আমরা তুলে দিই তাহলে ফর্মুলা বার থাকছে না। আবার এখানে ক্লিক করলে ফর্মুলা বার দিলে ফর্মুলা বার চলে আসছে। তো আশা করছি এই ফিচারগুলো আমাদের বেশ কাজে আসবে, এবং আমরা এখানে এবিসিডি যদি এই কলাম নেম এবং রো নাম্বার থাকে এগুলোকেও হাইড করতে চাই, তাহলে হেডিংটাকে যদি আমরা তুলে দিই তাহলে এটা চলে যাবে। সেক্ষেত্রে আমরা আরও বেশি স্পেস পাবো কাজ করার জন্য। তো আশা করছি এটা আমাদের কাজে আসবে এবং আমরা খুব সুন্দর করে পরীক্ষার সময় এগুলোকে ব্যবহার করতে পারবো। ধন্যবাদ। এবারের টিউটোরিয়ালে আমরা দেখব যে উইন্ডোর ভিউকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে উইন্ডোটা আসলে কি? যখন আমরা মাইক্রোসফট এক্সেলে কোনো একটা ফাইল ওপেন করি সেটা মূলত একটা উইন্ডো আকারে আসে। যদিও এটা এক্সেল প্রোগ্রামের ভেতরে, কিন্তু একটা উইন্ডো। এমনও হয় অনেক সময় আমরা একাধিক এক্সেল ফাইল ওপেন করি, সেই প্রত্যেকটা আসে আলাদা আলাদা এক্সেল ফাইল হিসেবে, এক্সেলের উইন্ডো হিসেবে। তো সেক্ষেত্রে আমরা আবার এটাও অপশন আছে যে একই ফাইলকে আমরা ভিন্ন ভিন্ন উইন্ডোতে ওপেন করতে পারি এবং সেগুলোকে প্রয়োজনে আমরা সাজিয়ে রাখতে পারি। তো এই কাজটি করার জন্য আমরা এখানে একটা ফাইল ওপেন করেছি, এক্সেল 1.4। এইবার আমরা যে কাজটি করব, ভিউ অপশনে চলে যাব। সেখান থেকে আমরা দেখতে পাবো যে এখানে নিউ উইন্ডো বলে একটা অপশন আছে উইন্ডোজের ভেতরে। এখানে নিউ উইন্ডোতে আমরা যদি ক্লিক করি তাহলে কি হবে, ওই একই এক্সেল ফাইল অন্য আরেকটা ভিউতে আসবে। আবার আমরা যদি ভিউতে এসে আবার আরেকটা নিউ উইন্ডো দিই, এই একই এক্সেল ফাইলের 3টা ভিউ এখানে আমাদের এই জায়গাটায় চলে এসেছে। তো এখন এগুলোকে আমাদের বিভিন্নভাবে সাজানোর প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যারেঞ্জ অল বলে একটা অপশন আছে। আমরা যদি টাইলড আকারে দিই এটা টাইলড আকারে সেট হবে, পাশাপাশি সেট হবে। আমরা যদি এখান থেকে অ্যারেঞ্জ অলে আবার ক্লিক করে হরাইজন্টাল করি তাহলে এটা হরাইজন্টালি সেট হবে। আবার এখানে অ্যারেঞ্জ অলে ক্লিক করে আমরা যদি এটাকে ভার্টিক্যাল করি তাহলে এটা ভার্টিক্যাল আকারে সেট হবে। আবার আগের মতো যদি নিতে চাই তাহলে আমরা যদি এটাকে দিয়ে কাসকেড করি তাহলে কাসকেড হিসেবে এটা সেট হবে। একটা আছে তার পেছনে আরেকটা, তার পেছনে আরেকটা,
এইভাবে জিনিসটাকে আমরা দেখতে পাবো। এখন এটা একাধিক উইন্ডোর ক্ষেত্রে কিভাবে কাজ করবে, ধরা যাক এই মুহূর্তে আমার এই ফোল্ডারটা, এই ফাইলটা আমাদের ওপেন আছে, এটা ওপেন আছে, আমরা আরেকটাকে ক্লোজ করছি, আবার আমরা আমাদের যে ফোল্ডার আছে সেখানে গিয়ে আরেকটা ফাইল আমরা এখানে ওপেন করছি, ফাইলটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে আমরা এটাকে নিয়ে এসেছি। এখন এরকম আমার 20-30টা ফাইল এভাবে থাকতে পারে। আমার এখন এই ফাইলগুলোর মধ্যে খুঁজে পাওয়া মুশকিল যে কোন ফাইলটাকে ওপেন করতে হবে। আমরা যদি ভিউতে আসি, এখানে সুইচ উইন্ডোজ বলে একটা অপশন আছে, সেখানে আমরা দেখতে পাবো যে কি কি উইন্ডো আমার ওপেন আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সেল 1.4 এটা একটা আছে, এক্সেল 1.4 রেজাল্ট একটা আছে, এবং 1.4-এরই দুটা রয়েছে। যেটাতে ক্লিক করব সেটাই কিন্তু এখানে সুইচ করবে। এভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এক্সেলের এই ভিউগুলোকে ব্যবহার করতে পারি। বিষয়টি আশা করছি আমাদের সবার পরীক্ষায় কাজ দেবে। এই টিউটোরিয়ালে আমরা দেখব যে এক্সেলের বেসিক কিছু প্রপার্টিকে চেঞ্জ করা। আসলে এক্সেলের একটা ফাইলে অনেক রকমের কন্টেন্ট থাকে এবং সেটা হয়তো বিশেষ সময় বিশেষ একটা পারপাজে তৈরি করা হয়। সেই প্রজেক্টের হয়তো একটা নাম থাকতে পারে, যিনি তৈরি করছেন তার ব্যাপারে ইনফরমেশন প্রয়োজন হতে পারে, এটাকে আমরা পরবর্তীতে হয়তো সার্চ করতে পারি, সেই ইনফরমেশনগুলো মেটাডেটা হিসেবে রাখার প্রয়োজন হতে পারে। এক্সেলের প্রপার্টিজ বলে একটা অপশন আছে, সেই অপশনে গিয়ে আমরা সেই ইনফরমেশনগুলোকে রাখার চেষ্টা করব এবং সেই ইনফরমেশনগুলোকে রাখার জন্য যে সিস্টেমটা ব্যবহার করা হয় সেটা আমরা দেখব এবং মডিফাই করব। তো আসেন আমরা শুরু করি। এই ক্ষেত্রে আমরা এক্সেলের আমাদের রিসোর্স ফোল্ডারে যেটা আছে যে এক্সেল 1.4 এই ফাইলটাকে আমরা অ্যাক্সেস করছি। এবার আমি ফাইল ট্যাবে ক্লিক করছি, এখান থেকে আসছি ইনফোতে। আমরা ইনফোতে খেয়াল করে দেখতে পাচ্ছি যে এখানে ডান পাশে সাইজ, টাইটেল, ট্যাগ, ক্যাটাগরিজ, ওপরে লেখা আছে প্রপার্টিজ। সো সাইজ হচ্ছে এমন একটা প্রপার্টি, এটা এখানে চেঞ্জ করার কিছু নাই। প্রপার্টি অর্থ কিন্তু মূলত বৈশিষ্ট্য, যে এই ফাইলটা কত সাইজের, যত বেশি তথ্য রাখা হবে তত বেশি সাইজের হবে। টাইটেল, এটার কি টাইটেল, এটা আমরা যদি এখানে খেয়াল করে আসি ইনভেন্টরি লিস্টিং লেখা আছে, তো আমরা সেই হিসাবে যেহেতু রাখতে চাচ্ছি ইনফোতে এসে টাইটেলে এখানে আমরা ইনভেন্টরি লিস্টিং হিসেবে আমরা এখানে সেভ করে ক্লিক করে রাখছি। ট্যাগ বলতে বোঝাচ্ছে বিভিন্ন সময় আমরা যদি সার্চ করি, এই ফাইলটাকে হয়তো পরবর্তীতে সার্চ করে পেতে চাচ্ছি, তাহলে কি কি হিসেবে আমরা কি কি কিওয়ার্ড দিয়ে আমরা রাখতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা কিওয়ার্ডগুলো এখানে লিখব। আমরা এখানে লিখছি ইনভেন্টরি, তারপরে সেমিকোলন দিচ্ছি, তারপরে এখানে আমরা লিখছি লিস্টিং, তারপর ম্যানেজমেন্ট, এগুলো দিয়ে আমরা এখানে সেভ করে রাখলাম। এটা কোন ক্যাটাগরির জিনিস, এটা হয়তো আমাদের অফিসিয়াল একটা ক্যাটাগরিতে পড়ে, সেটা আমরা রেখে দিলাম। কবে মডিফাই করা হয়েছিল, কবে ক্রিয়েট করা হয়েছে, কবে লাস্ট প্রিন্ট করা হয়েছে, সেই ইনফরমেশনগুলো এখানে থাকে, এগুলোকে মডিফাই করার কিছু নেই। গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে অথর, লাস্ট মডিফাই করেছে ভিটিউটর বাংলাদেশ। এখন অথর হিসেবে ধরা যাক আমি এই মুহূর্তে কাজ করছি, তাহলে আমি এখানে আমার নামটা এখানে অ্যাড করে দিতে পারি, FUZKBIR লিখে আমরা যদি এখানে এন্টারে প্রেস করি, অথর হিসেবে নামটা এখানে অ্যাড হয়ে যাবে। আর এখানে আরেকটা অপশন আছে ওপেন ফাইল লোকেশন। এই ওপেন ফাইল লোকেশনে দিলে ঠিক এই ফাইলটা কোন ফোল্ডারে আছে সেই লোকেশন থেকে আমাদের ব্রাউজারে, সেটা আমাদের ফাইল ব্রাউজার যেটা আছে সেখানে এই ফাইলটা
ওপেন হবে। ঠিক সেই ফোল্ডারটা আমাকে এখানে লোকেট করে দেখাবে। আর শো অল প্রপার্টিজে দিলে আরও বেশ কিছু প্রপার্টিজ আছে, যেমন স্ট্যাটাস কি, এটা আমরা যদি মনে করি যে এখন কমপ্লিট হয়ে গেছে তাহলে এখানে লিখব কমপ্লিটেড। তারপর এখানে সাবজেক্ট কি বিষয়ের উপরে লেখা, হাইপার লিঙ্ক বেস, কোনো ওয়েবসাইট থেকে যদি এটা ডাউনলোড করা হয় সেই ওয়েবসাইটের ইউআরএল, কোন কোম্পানি, এটা ভিটিউটর থেকে তৈরি করা হয়েছে, তো আমি এখানে vtutor.org এখানে লিখে রাখছি। এবং আরও কিছু এখানে করার সুযোগ আছে। এটার আপাতত হয়তো ওভাবে বেনিফিটটা দেখা যায় না যে প্রপার্টি রেখে কী লাভ, কিন্তু যখন আপনার অনেকগুলো ফাইল জমা হয়ে যাবে এবং সেই ফাইলগুলো নিয়ে কাজ করতে গিয়ে আপনি ঝামেলার মধ্যে পড়বেন, তখন দেখবেন এই শুধু প্রপার্টিটাকে মেইনটেইন করার জন্য আপনার ফাইল ম্যানেজমেন্টটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। তো আশা করছি এই টিপটি আপনাদের কাজে লাগবে এবং এক্সামের সময় আপনারা এটা সঠিকভাবে ব্যবহার। এবারের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আমাদের ওয়ার্কশিটগুলোতে যে ফর্মুলাগুলো থাকে সেগুলোকে দেখা যায়। আসলে আমরা অনেক সময় অনেক ওয়ার্কশিটে কাজ করি, আমাদের ক্ষেত্রে হয়তো মনে হয় সব কিছুই ডেটা, কিন্তু আমার আগে অন্য কেউ হয়তো সেই ওয়ার্কশিটটা ব্যবহার করেছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ফর্মুলা বা ফাংশন সে ব্যবহার করে রেখেছে। এখন শুধুমাত্র না জানার কারণে আমি হয়তো সেই ফর্মুলাটাকে ডিলিট করে ফেলছি। তো কাজের শুরুতে এটা দেখে নেওয়া ভালো যে আমি একটা ওয়ার্কশিট যেটা পেয়েছি সেখানে কোথায় কোন ফিল্ডে কোন সেলে ফর্মুলা আছে। তো এটার জন্য আমরা যে কাজটা করব, আমরা এখানে এক্সেলের 1/4 ফাইলটাকে ওপেন করেছি, ওয়ার্কশিট ওপেন আছে, এখানে ইনভেন্টরি লিস্ট। আমরা হোম ট্যাব থেকে যদি ফর্মুলাস ট্যাবে আসি এবং এখানে শো ফর্মুলাস বলে একটা অপশন আছে, সেখানে যদি ক্লিক করি তাহলে আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি যে এই শিটে কোথায় কি কি ফর্মুলা আছে। দেখা যাচ্ছে এখানে কোনো ফর্মুলা নেই। আবার আমরা বাই প্রোডাক্ট কাস্টমার ফিল্টার এখানে যদি আসি, এখানে যদি শো ফর্মুলা দেই, এখানেও আমরা দেখতে পাচ্ছি ফর্মুলা নেই, সব কিছুই ডেটা। আবার এটাকে ক্লোজ করে দিলাম। মাই মান্থলি বাজেট, এখানে এসে যদি আমরা শো ফর্মুলাস দিই, আমরা এখন খেয়াল করলে দেখতে পাবো যে টোটাল মান্থলি ইনকাম, এখানে সাম একটা ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি, টোটাল মান্থলি ইনকাম নিচে আরেকটা আছে, ডিফারেন্সে প্রজেক্টেড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট এগুলো আছে, এবং এখানেও আমরা এই পাশেও একই জিনিস দেখতে পাচ্ছি। তখন আমরা সতর্ক হয়ে যাব এবং টোটাল প্রজেক্টেড কস্টের নিচে এখানে সাম করে বিভিন্ন ফর্মুলা দেয়া আছে। আবার প্রত্যেকটার নিচে এখানে আপনার 53 এবং 63-তে এখানে সাবটোটাল দেয়া আছে। তাহলে আমরা যখন শো ফর্মুলাস দিচ্ছি খুব সহজে আমরা ফর্মুলাগুলোকে পেয়ে যাচ্ছি। এই ফর্মুলাগুলোকে নেভিগেট করার আরেকটা ওয়ে রয়েছে, সেটা হচ্ছে এরকম। আপনি যখন হোম ট্যাবে আছেন সেখান থেকে আপনি ফাইন্ড অ্যান্ড সিলেক্টে যদি আসেন, গো টু স্পেশালে যদি যান, এই জায়গাতে আপনি এই নোটসের পরিবর্তে যদি ফর্মুলাস দেন, সেখানে নাম্বার, টেক্সট, লজিক্যাল, এরর যেটাই হোক, আপনি যদি এখন ওকেতে প্রেস করেন, এই শিটে কোনো ফর্মুলা নেই। আরেকটা শিটে যদি যান, এখানে ফাইন্ড থেকে আপনি গো টু স্পেশালে আসলেন, ফর্মুলাস আপনি চেক করছেন, এটাতেও বলছে নেই। আবার এখানে যখন আসলেন, আপনি যখন এখান থেকে গো টু স্পেশালে আসলেন, ফর্মুলাসে ক্লিক করলেন, ওকেতে ক্লিক করলেন, ঠিক যেই সেলগুলোতে ফর্মুলা আছে শুধুমাত্র সেই সেল, প্রত্যেকটা সেল কিন্তু এখানে সিলেক্টেড হয়েছে। এটাও আরেকটা ওয়ে। তবে পরীক্ষার ক্ষেত্রে যেটা বলে যে ডিসপ্লে দ্য ফর্মুলা, যখন ডিসপ্লে দ্য ফর্মুলার কথা বলবে তখন আপনাকে ফর্মুলাস ট্যাবে এসে শো ফর্মুলাস এটা অন করতে হবে। তাহলে আপনি খুব সহজে ওপেন করতে পারবেন এবং এই ছোট্ট কাজটি করে দেখা যাবে যে আপনার 32 থেকে 35টা যে টাস্ক থাকবে তার ভেতরে একটা টাস্ক খুব সহজেই হয়ে যাবে। তো আশা করছি এই টিউটোরিয়ালটি আপনাদের পরীক্ষার সময় কাজে লাগবে এবং আপনারা এটা ব্যবহার করে সফল হবেন। ধন্যবাদ।
এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা একটা ওয়ার্কশিটের নির্দিষ্ট অংশকে প্রিন্ট এরিয়া হিসেবে সেট করতে পারি। কারণ দেখা যায় অনেক সময় আমরা প্রিন্ট করে ফেলি, অপ্রয়োজনীয় অনেক কিছু প্রিন্ট হয়ে যায়, আমরা যেটাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না, এবং সেই জন্য এই অপশনটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আমরা আমাদের যে রিসোর্স ফাইল আছে সেখান থেকে এক্সেল 1.4 এটাকে আমরা ওপেন করছি। এই জায়গাতে আমরা প্রথম ট্যাব আছে ইনভেন্টরি লিস্ট ওয়ার্কশিট ট্যাব, সেখান থেকে আমরা মাই মান্থলি বাজেটে চলে আসব। মাই মান্থলি বাজেটে আসবার পরে এটাকে আমরা ধরা যাক এখন প্রিন্ট করতে চাই। ইউজুয়ালি আমরা যদি এখানে প্রিন্ট দিতে চাই তাহলে যে বিষয়টা এখানে দাঁড়াবে, আমরা যদি প্রিন্টে যাই আমরা দেখব টোটাল জিনিসটা এখানে চলে এসেছে। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে আমরা এখানকার সব কিছু প্রিন্ট করতে চাই না, আমরা এটাকে একটু বড় আকারে এবং প্রত্যেকটা সেপারেটভাবে প্রিন্ট করতে চাই, ব্যাপারটা যদি এমন দাঁড়ায় তাহলে আমরা কিভাবে করব সেটা? সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি যে আমরা পেজ লেআউটে আসছি, এইখানে ওয়াইড ওয়ান পেজ বা এটাকে অটোমেটিক করছি, হাইট ওয়ান পেজ এটাকেও আমরা অটোমেটিক করছি, নর্মাল স্কেলিংয়ে আছে। আমরা যদি আবার ওখানে গিয়ে দেখি, হ্যাঁ এখন মোটামুটি স্বাভাবিক অবস্থায় আসছে। তো এই জায়গাটা আমাদের চিন্তা হচ্ছে যে শুধুমাত্র আমরা একটা নির্দিষ্ট পোর্শন, অর্থাৎ আমরা ধরা যাক এই ট্রান্সপোর্টেশন, ওপরের প্রজেক্টেড মান্থলি ইনকাম, হাউজিং, ট্রান্সপোর্টেশন, এই এরিয়াটুকুই শুধু প্রিন্ট করতে চাচ্ছি, অন্য কিছু নয়। তাহলে কিভাবে করতে হবে? এই ক্ষেত্রে আমাদেরকে যেই এরিয়াটুকু আমি প্রিন্ট করতে যাচ্ছি সেই পোর্শনটা আমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। ধরা যাক এই প্রজেক্টেড ইনকাম থেকে শুরু করে হাউজিং এবং ট্রান্সপোর্টেশন, এই এরিয়াটুকুকে আমি সিলেক্ট করলাম। করবার পরে আমরা এখানে দেখতে পারি যে উপরে আমাদের হোম থেকে পেজ লেআউট অপশন, সেখানে হচ্ছে আমাদের প্রিন্ট এরিয়া বলে একটা অপশন রয়েছে, কমান্ড আছে। সেখান থেকে আমরা যদি সেট প্রিন্ট এরিয়াতে ক্লিক করি এবং বাইরে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এই এরিয়াটা হাইলাইট হয়েছে। আসলে এখানে যেহেতু অলরেডি ব্যাকগ্রাউন্ড কালার দেয়া আছে সেই জন্য আমরা ওই হাইলাইটটা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা যদি এখন এখান থেকে পেজ ব্রেক প্রিভিউতে যাই তাহলে আমরা দেখতে পাবো অন্য সব পার্ট এখানে ডিম দেখাচ্ছে, মানে দেখাচ্ছে এটা আসলে প্রিন্ট হবে না, শুধুমাত্র প্রিন্ট হবে কি এই পেজ ওয়ানটা প্রিন্ট হবে। এখন আমরা যদি ফাইল থেকে আমরা যদি প্রিন্টে যাই শুধু আমরা ওই পোর্শনটাই দেখতে পাবো। আবার আমাদের যদি এখন মনে হয় যে এই মুহূর্তে আমাদের প্রিন্ট এরিয়াটা প্রয়োজন নেই, আমরা পুরোটা প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে প্রিন্ট এরিয়া থেকে যদি আমরা ক্লিয়ার প্রিন্ট এরিয়া করি তাহলে এটা আবার ঠিক আগের অবস্থায় চলে যাবে। এখন এখানে আরেকটা অপশন রয়েছে, ধরা যাক আমরা এই পার্টটাকে শুধু এই অংশটাকে প্রিন্ট করতে চাচ্ছি, তো সেখান থেকে আমরা অ্যাড প্রিন্ট সেট প্রিন্ট এরিয়া করলাম। এখন আমাদের সুযোগ আছে, আমাদের হয়তো এখানে প্রত্যাশা হচ্ছে যে নিচের একেবারে নিচের যে টোটাল প্রজেক্টেড কস্ট, অ্যাকচুয়াল কস্ট এবং টোটাল ডিফারেন্স, এই অংশটা আমরা প্রিন্ট এরিয়ার ভেতরে নিয়ে আসতে চাই। তাহলে প্রিন্ট এরিয়া থেকে আমরা যদি অ্যাড টু প্রিন্ট এরিয়া দেই তাহলে ওই পোর্শনটাও অ্যাড হবে, কিন্তু সেপারেট আরেকটা পেজ হিসেবে অ্যাড হবে। এইবার আমরা যদি ফাইল থেকে প্রিন্টে দিয়ে আমরা যদি এখন প্রিভিউ দেখি, এইখানটায় আমরা পেজ 1 এবং পেজ 2 আলাদা আলাদা করে আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের সুযোগ আছে একটা ওয়ার্কশিট থেকে নির্দিষ্ট কিছু অংশকে সিলেক্ট করে সেগুলোকে আমরা প্রিন্ট এরিয়া হিসেবে সেট করতে পারছি। আবার যখন প্রয়োজন নেই তখন প্রিন্ট এরিয়া থেকে আমরা ক্লিন প্রিন্ট এরিয়া করতে পারছি। আরেকটি বিষয় এখানে যেটা প্রবলেম হয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে আমরা এখানে পেটসের এই হেডিংটা এখানে চলে এসেছে। পেটসের হেডিং আমাদের পেজ 1 এর ভিতরে চলে এসেছে। তো আমরা যদি এই পেটসের আগে
আমরা একটা যদি পেজ ব্রেক দিতে চাই তাহলে এটাকে আমরা সিলেক্ট করলাম বা এখানে 57টা সিলেক্ট করলাম এবং প্রিন্ট এরিয়ার ঠিক পাশে ব্রেক আছে, সেখান থেকে ইনসার্ট পেজ ব্রেক যদি দেই তাহলে কি হবে, এখান থেকে একটা ম্যানুয়াল পেজ ব্রেক তৈরি হয়ে যাবে এই জায়গাটায়। ম্যানুয়াল পেজ ব্রেক তৈরি হলে কি হবে, অটোমেটিক্যালি এই পোর্শনটা সেপারেট হয়ে গেল। এই ক্ষেত্রে আমাদের অপশন হচ্ছে আমরা আবার নির্দিষ্ট যে পোর্শনটা আছে সেটা প্রিন্ট এরিয়ার ভেতরে নিয়ে এসে আমরা সেই অংশটাকে প্রিন্ট করে ফেলতে পারি। তো এভাবেই আমাদের ওয়ার্কশিটের নির্দিষ্ট অংশ এক্স্যাক্ট যেটা আমাদের প্রিন্ট করা দরকার সেটাকে আমরা সিলেক্ট করে প্রিন্ট এরিয়া হিসেবে ডিফাইন করলে আমাদের অন্যান্য যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলোর প্রিন্ট হওয়ার হাত থেকে আমরা বেঁচে যাব। তো আশা করি আমাদের এই টিউটোরিয়ালটি আপনাদের এক্সামে সহায়ক হবে। ধন্যবাদ। এবারের টিউটোরিয়ালে আমরা দেখব যে একটা ওয়ার্কবুক যেটা রেগুলার এক্সেল ফাইল হিসেবে সেভ থাকে, কিভাবে আমরা এটাকে এক্সেলের অন্যান্য ফরম্যাট বা অন্যান্য অ্যাপ্লিকেশনের বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারি। এতে করে সুবিধাটা এটাই হবে, একই এক্সেল ফাইল যেটা আমাদের এই এক্সেলে কাজে আসছে অন্য কারোর সাথে শেয়ার করলে তারা হয়তো সেই ফাইলটাকে অন্য প্রোগ্রামের মাধ্যমেও ওপেন করতে পারবে এবং তার যে কাজটা করার সেটা করতে পারবে। তো আসেন আমরা শুরু করি। আমরা আমাদের কাজ করছি এক্সেল 1.4 ফাইলে। ধরা যাক আমাদের দ্বিতীয় যে পেজটি আছে এই পেজটিকে আমরা অ্যাক্টিভেট করলাম। এখন আমরা যদি ফাইল থেকে সেভ অ্যাজে আসি এবং এখানে ব্রাউজ করি, ব্রাউজ করলে এখানে আমরা এই ফাইলটাকে বিভিন্ন নামে সেভ করতে পারবো, বিভিন্ন আলাদা ফরম্যাটে সেভ করতে পারবো। কি কি ফরম্যাট রয়েছে আমরা এখানে অনেকগুলো ফরম্যাট দেখতে পাবো। তার ভেতরে আমরা যদি একটু ফলো করি, এখানে রয়েছে এক্সেল ম্যাক্রো এনাবেলড ওয়ার্কবুক, এক্সেল বাইনারি 97 2003, তারপরে সিএসভি আছে, এক্সএমএল ডেটা আছে, ওয়েব পেজ আছে, এছাড়া টেক্সট ফাইল, এক্সএমএল, সিএসভি। মূলত এক্সএমএল এবং সিএসভি এবং টেক্সট এগুলোই বেশি। এছাড়া পিডিএফ হিসেবে সেভ করা যায়, এক্সপিএস হিসেবে সেভ করা যায়, আরও বেশ কিছু ফরম্যাট আছে। প্রসেসটা খুব সহজ। ধরা যাক আপনি এটাকে পিডিএফ হিসেবে সেভ করতে চাচ্ছেন, পিডিএফ সিলেক্ট করবেন। তারপর ঠিক যেই লোকেশনে এটাকে রাখতে চাচ্ছেন, আমরা ডেস্কটপে এই রিসোর্স ফোল্ডারে রাখতে চাই, এখানে আপনি যে নামটা দিতে চাচ্ছেন সেটা দেবেন এবং তারপরে অপশনসে এসে কোন পেজ থেকে কোন পেজ পর্যন্ত প্রিন্ট হবে সেটা ডিফাইন করে দেবেন। তারপর যখন ওকেতে প্রেস করবেন এবং সেভে প্রেস করবেন, এটা তখন পিডিএফ হিসেবে সেভ হয়ে যাবে। এটা একটা ওয়ে। এছাড়া অন্য যেভাবে আমরা সেভ করতে পারি সেই অপশনটা আমরা দেখি। ফাইল থেকে আসছি, আমাদের ফাইল ট্যাবে ক্লিক করার পরে আমাদের এই ব্যাকস্টেজ ভিউ থেকে আমরা দেখতে পাবো এক্সপোর্ট বলে একটা অপশন আছে। এক্সপোর্টে এসে আমরা দেখছি যে ক্রিয়েট পিডিএফ অ্যান্ড এক্সপিএস। ক্রিয়েট পিডিএফ অ্যান্ড এক্সপিএসে আমরা ক্লিক করলাম, আগের মতোই এখানে আসছে। আমরা এখান থেকে পিডিএফ, যেটা পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, যেটা আমরা খুব সহজে অন্যকে পাঠিয়ে দিতে পারি এবং মূল ডেটাকে অল্টার করার সুযোগটা কম থাকে এই পিডিএফ ফাইলের ক্ষেত্রে। আমরা রিসোর্স ফাইলে চলে আসছি, এখান থেকে এটাকে রিপোর্ট নাম টাইপ করলাম এবং এখান থেকে আমরা গতবারে অল পেজ না দিয়ে আমরা বললাম 1 থেকে 1 নাম্বার পেজ। চাইলে আমরা এমন হতো যে আমরা যেটুকুকে সিলেক্ট করে আসতাম, সিলেকশন অপশনে আমরা যদি দিতাম তাহলে শুধুমাত্র সিলেকশনটুকুই প্রিন্ট হতো, অথবা এন্টায়ার ওয়ার্কবুক প্রিন্ট হতে পারতো, অথবা অ্যাক্টিভ শিট হতে পারতো। এবং সেক্ষেত্রে আমরা যদি চাইতাম যে প্রিন্ট এরিয়াটাকে ইগনোর করতে, সেটাও এখান থেকে করা সম্ভব। সাথে আরও কিছু প্রপার্টি এখানে অ্যাড হচ্ছে, যেমন ডকুমেন্টস প্রপার্টিজ, তারপর ডকুমেন্টের যে স্ট্রাকচারগুলো রয়েছে অ্যাক্সেসিবিলিটির জন্য সেগুলো প্রিন্ট হবে। আমরা চাইলে এগুলোকে আনচেক করে দিতে পারি। ওকে করলাম এবং পাবলিশ যখন করলাম, পাবলিশের ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে এটা এক্সপোর্টের মতোই এটা সেভ হয়ে থাকবে।
এছাড়া আরও বিভিন্ন ফরম্যাটে সেভ করা যায়। আমরা যদি আবার এক্সপোর্টে আসি, এক্সপোর্ট থেকে ক্রিয়েট পিডিএফ এক্সপিএস ডকুমেন্ট, এটার নিচে চেঞ্জ ফাইল টাইপ আমরা যদি আসি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কবুক, তারপরে অফিস এক্সেল 97 থেকে শুরু করে 2003 ওয়ার্কবুক, যেটা আসলে এক্সেলের আগের একটা ফরম্যাট, যেই ফরম্যাটটাতে আমাদের এই নতুন ফাইলগুলো এক্সেল এসএক্স এটা কাজ করে না। এছাড়া ম্যাক্রো এনাবেলড ওয়ার্কবুক, ফরম্যাটেড, এগুলো বিভিন্ন অপশনে আমরা এখান থেকে সেভ করতে পারি। সেভ অ্যাজ অ্যানাদার টাইপে যখন আমরা প্রেস করি, সেভ অ্যাজ দিলে তখন আবার আমাদের এই অপশনটা চলে আসে এবং এখান থেকে আমাদের সুযোগ থাকে নির্দিষ্ট কোনটা আমরা ব্যবহার করতে চাই সেটাকে ব্যবহার করার। আর পাবলিশে গিয়ে আমরা যদি পাওয়ার বিআইয়ের সাথে কানেক্টেড থাকি, তাহলে পাওয়ার বিআইতে এই জিনিসটাকে, এক্সেলের এই ডেটাটাকে পাবলিশ করার সুযোগ থাকে। তো পরীক্ষাতে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফরম্যাটে আউটপুট দিতে বলা হবে। সেই কারণে আমাদের ফাইল থেকে সেভ অ্যাজ বা এক্সপোর্টে গিয়ে এখানে যে সেভ অ্যাজ ফাইল টাইপ আছে সেগুলো আছে কি না, কোনটা চেয়েছে, কোনটা কোন অবস্থায় আছে, কোন অবস্থানে আছে, সেটা যদি আমরা আইডেন্টিফাই করে ফেলি তাহলে আমাদের জন্য এই কাজটা করাটা খুব সহজ হয়ে যাবে। তো আশা করছি এই টিপসটি আমাদের পরীক্ষার ক্ষেত্রে কাজে আসবে। ধন্যবাদ। এবারের টিউটোরিয়ালে আমরা দেখব, আমরা যখন কোনো এক্সেলের শিটকে অথবা পুরো একটা এক্সেল ফাইলকে প্রিন্ট করতে চাইব, সেক্ষেত্রে প্রিন্টের কি অপশন আমরা ব্যবহার করতে পারি। যদিও পেজ সেটআপের ক্ষেত্রে বেশ কিছু অপশন আমরা শিখে ফেলেছি, তো কিছু বিষয় কমন পড়বে। আমরা কমন বিষয়গুলোর চাইতে যেগুলো নতুন সেগুলোকে বেশি এমফাসিস করব। আমাদের এখানে ওপেন আছে এক্সেল 14 ফাইলটি। আমরা ওপেন করে আছি ইনভেন্টরি লিস্ট। এখন আমরা এক্সেলের ফাইল ট্যাবে ক্লিক করে যদি সরাসরি প্রিন্টে চলে যাই, আমরা দেখতে পাচ্ছি যে এই পেজটি প্রিন্টের জন্য অলরেডি উপযোগী হয়ে আছে। এটা ল্যান্ডস্কেপ করা আছে এবং নিচে ফুটারে কিছু অপশন দেয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কোন প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে চাই। আমরা এই মুহূর্তে প্রিন্টার দেখতে পাচ্ছি মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, অর্থাৎ প্রিন্ট করা হলেও এটা মূলত পিডিএফ আউটপুট আসবে। এটা সরাসরি কোনো প্রিন্টারে যাবে না এবং কাগজ আকারে আউটপুট আসবে না। আমরা এখান থেকে ক্লিক করে এখানে আরও অনেকগুলো প্রিন্টার আছে। সেই প্রিন্টারগুলোর মধ্যে ধরা যাক আমার অফিসে এই মুহূর্তে এইচপি লেজার এই প্রিন্টারটা আছে। এই প্রিন্টার অনলাইনে আছে, যদি এখানে অফলাইন লেখা এই মুহূর্তে যেহেতু কানেক্টেড নাই, তো অনলাইন লেখা থাকবে এবং আমি যদি প্রিন্ট দেই তাহলে ওখানে কাগজ থাকলে এবং প্রিন্টারটা অন থাকলে এই ওয়ার্কশিটটা খুব চমৎকারভাবে প্রিন্ট হবে। আমরা কি প্রিন্ট করতে চাচ্ছি, এখানে যেটা লেখা আছে সেটিংসে প্রিন্ট অ্যাক্টিভ শিটস, এখান থেকে প্রিন্ট যদি বলি এন্টায়ার ওয়ার্কবুক। অ্যাক্টিভ শিট বলতে এই মুহূর্তে যে শিটটাতে আছে শুধু সেই শিটটাই কিন্তু এখানে প্রিন্ট হবে এবং আমরা দেখতে পাচ্ছি সেটার বিভিন্ন পেজগুলো এখানে চলে আসছে। কিন্তু আমি যখনই এখানে এন্টার ওয়ার্কবুক দেব তখন কি হবে, আমরা দেখতে পাবো যে এই শিটগুলো শেষ হবার পরে অন্য যে ওয়ার্কবুকের শিটগুলো আছে সেগুলোর পেজগুলো আমার এখানে প্রিন্ট হচ্ছে। আবার ধরা যাক আমরা এখানে যদি একটা নির্দিষ্ট কোনো একটা সিলেকশন থাকে, শুধু সেটুকু আমি প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে আমরা এখান থেকে দিতে পারি প্রিন্ট সিলেকশন। যেমন আমরা কিন্তু সিলেক্ট করে এসেছিলাম, এটা সিলেক্ট ছিল। ধরা যাক আমার সিম্পলি এই 16 পর্যন্ত ইনভেন্টরি আইডি 16 পর্যন্ত আমার প্রিন্ট করা প্রয়োজন। এমন যদি প্রয়োজন হয় তাহলে আমি শুধু সেই এরিয়াটাকে সিলেক্ট করে নিলাম, তারপর ফাইল থেকে এখানে প্রিন্টে এসে এখান থেকে আমরা যদি বলে দিই প্রিন্ট সিলেকশন, তাহলে আমরা দেখতে পাবো শুধু 16 পর্যন্ত এখানে প্রিন্ট হবে। এবার আমরা আবার আগের অবস্থায় ফিরে আসি, প্রিন্ট অ্যাক্টিভ শিট। এখানে আছে আমার 5টা পেজ, কিন্তু দেখা যাচ্ছে আমার প্রিন্ট প্রয়োজন
2 নাম্বার পেজ থেকে শুরু করে 4 নাম্বার পেজ পর্যন্ত। তাহলে পেজেস যে অংশ আছে সেখানে 2 থেকে শুরু 4 পর্যন্ত এটা যদি আমরা ডিফাইন করে দিই, তাহলে শুধু 2, 3, 4 এই কটা পেজই প্রিন্ট হবে, অন্য পেজগুলো প্রিন্ট হবে না। এরপর দেয়া আছে প্রিন্ট ওয়ান সাইডেড, প্রিন্ট বোথ সাইডেড, প্রিন্ট অন বোথ সাইডেড, এটা ফ্লিপ করে অন দ্য লং এজ আর ফ্লিপ করে শর্ট এজ। যদি প্রিন্টারের আপনার এই ফাংশনটা এনেবল থাকে, আপনার প্রিন্টার যদি সাপোর্ট করে, তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন। অ্যাট এ টাইম 2 পেজই আপনার এখানে প্রিন্ট হয়ে আসবে। আর কোলিয়েট বলতে যেটা বোঝায় যে কিভাবে আপনি যখন হয়তো প্রিন্ট করতে চাচ্ছেন মাল্টিপল কপি, আপনার পেজ 3টা, এখানে উপরে লেখা আছে কপিজ, এখানে আপনি কপি বলে দিলেন 3টা। এখন কিভাবে প্রিন্ট হবে? যদি কোলিয়েটেড থাকে তাহলে 1, 2, 3 করে, আবার 1, 2, 3, আবার 1, 2, 3 করে 3 কপি প্রিন্ট হবে। কিন্তু আপনি যদি আনকোলিয়েটেড দেন তাহলে 1, 1, 1 করে প্রথমে 3টা, তারপর 2, 2, 2 করে 3টা, তারপর 3, 3 করে 3টা, এভাবে সিরিয়ালি প্রিন্ট হবে। যেভাবে আপনার সুবিধা আপনি এখানে বলে দিতে পারবেন। ওরিয়েন্টেশনটা আমরা আগেই দেখেছি এবং পেপার সাইজটা আমরা আগেই দেখেছি। পাশাপাশি মার্জিনের অপশনগুলো আমরা দেখে এসেছি এবং ফিট টু কলাম এটা আমরা দেখিয়েছি যেন সুবিধা হয়। এখন ছোট্ট একটা বিষয় আপনাদের এখানে দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো যে আমরা এখানে দেখছি যে যখন আমরা প্রিন্ট করতে এসেছি, তখন আমি যখন অন্য পেজে যাচ্ছি, সেখানেও কিন্তু টপে আমার ইনভেন্টরি আইডি, নেম, ডেসক্রিপশন এগুলো লেখা আছে। এটা কিন্তু ইউজুয়ালি আসার কথা নয়। এটা কিভাবে সেট করা আছে সেটা আমরা একটু দেখব। আমরা যদি প্রিন্ট টাইটেল বলে একটা অপশন আছে আমাদের হোম থেকে পেজ লেআউটে যাই, প্রিন্ট টাইটেল, এখানে যদি যাই আমরা দেখতে পাচ্ছি রোজ টু রিপিট অন টপ, এখানে 2x2 দেয়া আছে, অর্থাৎ 2 নাম্বার রোটা প্রত্যেকটা পেজে এটা রিপিটেটিভভাবে প্রিন্ট হবে। এখান থেকে আমরা এটাকে তুলে দিয়ে যদি আমরা বলে দিই এই 1, 2, 3 এই 3টাই এখানে রিপিট হবে। আমি যদি আবার এখান থেকে প্রিন্ট প্রিভিউতে চলে যাই, তা আমরা দেখতে পাবো যে 2 নাম্বার পেজের ক্ষেত্রেও 3, 4 প্রত্যেকটা পেজের ক্ষেত্রে 1, 2, 3 প্রত্যেকটাই এখানে প্রিন্ট হচ্ছে। প্রিন্টের প্রিভিউতে আসছে, তার মানে এটা প্রিন্ট হবে। সো এই অপশনটা আমাদের খুব কাজে আসবে। আর সবশেষে যখন আপনি প্রিন্ট করার জন্য বাস্তবিকই রেডি, সবকিছুকে কনফার্ম করে আপনার প্রিন্টার, আপনার সেটিং, আপনার কাগজ সবকিছুকে কনফার্ম করে যখন প্রিন্ট বাটনে ক্লিক করবেন, তখন খুব সহজেই আপনার এই যে ওয়ার্কশিটটা আছে সেই ডেটাগুলো প্রিন্ট হয়ে যাবে। আশা করি এটি আপনাদের বাস্তব জীবনে এবং পরীক্ষার ক্ষেত্রে আপনাদের কাজে আসবে। ধন্যবাদ। আমাদের ম্যানেজ ওয়ার্কশিট অ্যান্ড ওয়ার্কবুকস ডোমেইনের আমাদের সর্বশেষ অবজেক্টিভের সর্বশেষ যে টাস্কটা সেটা হচ্ছে ইন্সপেক্ট ওয়ার্কবুক ফর ইস্যুস। আমরা এক্সেলে যে ফাইলগুলো তৈরি করি, কারোর সাথে শেয়ার করার আগে সেই ওয়ার্কবুকগুলোতে কোনো রকমের ইস্যু আছে কিনা, যেটা হয়তো তার কম্পিউটারে ওপেন করতে সমস্যা হবে বা আমার পার্সোনাল কিছু জেনে যাবে বা অন্য কোনো প্রবলেম, অ্যাক্সেসিবিলিটি প্রবলেম হবে, এটার জন্য আসলে শেয়ারের আগে চেক করাটা খুব জরুরি। তো সেই চেকটার জন্যই প্রসেসটা হচ্ছে ইন্সপেক্ট ওয়ার্কবুক ফর ইস্যুস। আমরা 1.4 এক্সেলের যে ফাইলটা আছে সেই ফাইলে আছি। আমরা এই ইস্যুসগুলোকে চেক করার জন্য ফাইল ট্যাবে ক্লিক করব। এখান থেকে আমরা চলে যাব ইনফোতে। ইনফোতে আসার পরে আমরা ঠিক প্রোটেক্ট ওয়ার্কবুকের নিচে দেখব চেক ফর ইস্যুস বলে একটা অপশন রয়েছে। চেক ফর ইস্যুসে এসে আমরা ক্লিক করলাম। 3টে অপশন এখানে আছে। ইন্সপেক্ট ডকুমেন্ট, আমরা যদি ইন্সপেক্ট ডকুমেন্টে ক্লিক করি, এখানে একটা কথা বলা আছে যে বিফোর ইউ ইউজ document inspector, make sure you have saved the changes because the document inspector
might remove data that you can't restore later. Would you want to save the file now? অর্থাৎ আপনি যদি কোনো কিছু আনচেঞ্জ রাখেন, মানে কিছু একটা পরিবর্তন করে ফেলেন, তাহলে এখন এটা করার পরে ওই ডেটাটাকে হয়তো আর খুঁজে পাওয়া যাবে না। তো এখানে গুড প্র্যাকটিস হচ্ছে ইয়েসে প্রেস করো যদি আসলে আপনি কিছু করে থাকেন যেটা চেঞ্জ করার জন্য। এখন কি চেক করবে এটা কমেন্ট, ডকুমেন্ট প্রপার্টিজ, পার্সোনাল ইনফরমেশন, ডেটা মডেল, কন্টেন্ট অ্যাড ইন, টাস্ক পেন অ্যাড ইন, পিভট টেবল, পিভট চার্ট, কিউব formulas, slicer, embedded document, macro, form, ActiveX control, link to other files, real-time data function, Excel survey, defined scenarios, active filter, custom worksheet properties, তারপর hidden names, ink, long external reference, custom XML data, header and footer, hidden rows and columns, hidden worksheet, invisible content, এই প্রত্যেকটা এখানে আছে। এখন আমরা যদি জাস্ট নিচে ইন্সপেক্টে ক্লিক দিই তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে সে খুঁজে দেবে যে ডকুমেন্ট প্রপার্টিজ অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন এখানে আছে, যার ভেতরে অথরের নেম, রিলেটেড ডেট, অ্যাবসলিউট পাথ অফ দ্য ওয়ার্কবুক, ডকুমেন্ট সার্ভার প্রপার্টিজ, কন্টেনিং টাইপ ইনফরমেশন। এগুলো যদি আমরা রিমুভ করে দিতে চাই তাহলে আমরা এখানে রিমুভ অলে ক্লিক করব, এটা চলে যাবে। পিভট টেবল আছে, এটাকে কিভাবে রিমুভ করতে হয় সেই ইনস্ট্রাকশনটা এখানে বলা থাকবে। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে কাস্টম এক্সএমএল ডেটা, হেডার অ্যান্ড ফুটার আছে, এখানে ফুটার রয়েছে, আমরা চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারি, আবার নাও করতে পারি যদি না প্রয়োজন পড়ে। এবং সবগুলো রিমুভ করার পরে আবার রিমুভ হলো কিনা এই জন্য রিইনস্পেক্ট বাটনে ক্লিক করে আবার শুরু করার প্রসেসে আসবেন। তখন আবার যদি আপনি ইনস্পেক্টে দেন তখন দেখতে পাবেন শুরুতে যেগুলো ছিল, যেগুলো আপনি ওখান থেকে রিমুভ করে দিয়েছেন সেগুলো এখানে আর নেই। এটা হচ্ছে ডকুমেন্ট ইন্সপেক্টর একটা অংশ। আমাদের আরও দুটো অংশ আছে। আমরা আবার ইনফোতে আসছি ফাইল থেকে। এখান থেকে চেক ফর ইস্যুজে আমরা যদি চেক অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করি, অ্যাক্সেসিবিলিটির বিষয়টা আসলে কি? অনেক মানুষ আছে যারা ঠিকমতো হয়তো চোখে দেখে না, কানে শোনে না, তারা হয়তো কোনো না কোনো স্পেশাল কম্পিউটার দিয়ে এই এক্সেল ফাইলটাকে রিড করছে, পড়ার চেষ্টা করছে, কাজ করার চেষ্টা করছে, কিন্তু তাদের দেখা যাবে যে কিছু কিছু জায়গা তাদের দেখার জন্য বা বোঝার জন্য সমস্যা। সেই ক্ষেত্রে কিছু ওয়ার্নিং, অ্যাক্সেসিবিলিটি ওয়ার্নিং আছে। তো এই ওয়ার্নিংগুলোকে আপনি প্রত্যেকটাতে ম্যানুয়ালি ক্লিক করে একটা রিকমেন্ডেড অ্যাকশন পাবেন, যে অ্যাকশনে ক্লিক করলে আনমার্জ করলেন, প্রত্যেকটা একটু কষ্ট করে ম্যানুয়ালি করতে হবে। তাহলে সুবিধা যেটা হবে, অ্যাক্সেসিবল পিপল তারা যখন এটাকে অ্যাক্সেস করবে তাদের মেশিনের মাধ্যমে, তারা খুব সহজেই ইনফরমেশনগুলোকে তখন ব্যবহার করতে পারবে। তো এইভাবে আপনি অ্যাক্সেসিবিলিটি ইস্যু আছে কিনা এটা কনফার্ম করে নিতে পারেন যদি ফাইলটা এমন কারোর সাথে শেয়ার করছেন যিনি পিপল উইথ স্পেশাল নিড। এরপরে আপনি ইনফো থেকে এসে চেক ফর ইস্যুজের থার্ড অপশন হচ্ছে চেক কম্প্যাটিবিলিটি। এই জায়গাটায় আমাদের আসলে অটোমেটিকভাবে কাজ করার চাইতে ম্যানুয়ালি কাজ করাটাই বেশি প্রয়োজন। যেমন এই ওয়ার্কশিটে এমন কিছু ফিচার থাকতে পারে যে ফিচারগুলো হয়তো এক্সেলের নির্দিষ্ট একটা ভার্সনে কাজ করে না। যেমন আমরা এখানে অনেকগুলো ফিচার দেখছি যেগুলো হচ্ছে এক্সেল 97 2003-তে কাজ করে না। এগুলোকে আপনি কিভাবে ঠিক করতে পারেন সেটা এখানে ডেসক্রিপশনটা লেখা আছে। আপনি এখান থেকে ফাইন্ড করতে পারেন, আপনি এখান থেকে হেল্প নিতে পারেন এবং সেই হেল্পটা নিয়ে সেইটাকে সলভ করতে পারেন। এখন কি লিস্ট আছে বারবার হয়তো আপনার পক্ষে সেই কম্প্যাটিবিলিটি চেকারে দেখা সম্ভব নয়। এই ক্ষেত্রে আপনি যদি কপি টু নিউ শিটে ক্লিক করেন তাহলে একটা শিট হিসেবে পুরো ডেটাটা চলে আসে। অনেক ক্ষেত্রে পরীক্ষাতে এইটাই আসে যে আপনি এই কম্প্যাটিবিলিটি চেক করে একটা নতুন একটা শিটে নিয়ে আসেন এবং এটাই টাস্ক, এবং আশা করি এটা খুব সহজ এবং এটা আপনারা খুব সহজেই করতে পারবেন। তো কাজেই এই বিষয়গুলোকে যদি আমরা খেয়াল করি তাহলে খুব সহজেই আমাদের ডকুমেন্টটা আসলে শেয়ারেবল কিনা, অন্য মানুষের সাথে আমি শেয়ার করতে পারবো কিনা এটা আমরা নিশ্চিত করতে পারবো। তো আশা করছি এই ফিচারটি আপনাদের বেশ কাজে আসবে এবং পরীক্ষার সময় আপনাদের এটা বেশ ভালো একটা সহযোগিতা হবে। ধন্যবাদ।